আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যারা সামনে জিএসসি পরীক্ষা, তাদের আজকে বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন অধ্যায় নিয়ে আলোচনা করব। সকলে আমার সাথে থাকবে এবং কি তোমরা যারা 8-এ পড়ো, কিন্তু তোমাদের যাদের কি ক্লাস 5, 6, 7-এর অধ্যায়ের বেসিক দুর্বল আছে, তাদের জন্য আমি একটা প্ল্যান বা কোর্স করছি, মানে নেওয়ার চিন্তা করেছি। সেটা হলো যে আমার যদি বিগত বছরের, যেমন আমি সপ্তম ক্লাসে একটু মিস দিছি বা পড়াশোনা খুব খারাপ করছি বা সেই অধ্যায়ের বেসিক আমি পারি না, সো আমি চিন্তা করছি যেমন পরমাণুর গঠন এই অধ্যায়টি ক্লাস 7-এও ছিল, 6-এও ছিল, আবার ক্লাস 5-এও ছিল। সো ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 7 পর্যন্ত আমার কি কি পরমাণুর গঠন সম্পর্কে কি কি আলোচনা করা হয়েছে, এই পুরা পরমাণুর গঠন অধ্যায় নিয়ে বা পদার্থ নিয়ে যে আলোচনা এর আগের, মানে ষষ্ঠ, পঞ্চম এবং কি সপ্তম, এই অধ্যায়ে যত আলোচনা হয়েছে আমি সবগুলা একসাথে একটা প্লে লিস্টে তুলে ধরবো। আবার অন্য একটা অধ্যায়, যেমন আরেকটা অধ্যায় হলো, যেমন এই অষ্টম শ্রেণীর আরেকটা অধ্যায় হলো পৃথিবী ও মহাকর্ষ। এই মানে ক্লাস 5 থেকে শুরু করে পৃথিবী ও মহাকর্ষ অধ্যায়ের সবগুলা প্লে লিস্ট একসাথে করব। এভাবে করলে তোমরা দেখবা যে যে ক্লাসে তুমি পড়ো সেই ক্লাসের বেসিক একটু, মানে তার আগের ক্লাসে বেসিক দুর্বল হলেও সেই অধ্যায়ের মানে বেসিক পড়ে তুমি পরের ক্লাসের বেসিকটে যেতে পারবে। সো আমি ইতিমধ্যেই ক্লাস 5-এর পদার্থ ও শক্তি অধ্যায়ের ক্লাস নিয়েছি। তারপরে সপ্তম অধ্যায়ের পরমাণুর গঠন অধ্যায়ের সপ্তম শ্রেণীর পরমাণুর গঠন অধ্যায়ের ক্লাস নিয়েছি। এখন তোমাদের অষ্টম শ্রেণীর পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। তোমরা আমার অর্গান সায়েন্স পেজে ভিডিওগুলো পাবে। এছাড়াও কি আমি প্লে লিস্ট আকারে কিছুদিনের মধ্যেই, মানে ক্লাসগুলো কমপ্লিট করে আমি ইউটিউবে সেই প্লে লিস্টগুলো একসাথে, মানে বিজ্ঞান বিষয়ে সবগুলো একসাথে মানে একসাথে প্লে লিস্ট আকারে দিব তোমাদের। যেমন আমি ক্লাস 9, 9, 8, 9, 10 এবং ইন্টারমিডিয়েট সহ পরমাণুর গঠন নিয়ে যে যত আলোচনা আছে সবগুলা এক প্লে লিস্টে রাখবো। ক্লাস 5, 6, 7, 8, 9, 10 তোমরা এখন 8-এ পড়ো, সো 8-এর বেসিক গুলো আলোচনা মানে তোমরা দেখে নিবে। তার আগের যে, যেমন ক্লাস 6, 7-এ যদি তোমাদের কোনো বেসিক দুর্বল থাকে, তো তোমরা সেগুলোও দেখতে পাবে। আমার কোর্সটা ঠিক এইভাবে আমি প্ল্যান করেছি। সো আজকে তোমাদের পরমাণুর গঠন অধ্যায়ের আমরা লাইন টু লাইন পড়বো। যদি কোনো কিছু মানে যেগুলো না বুঝবো সেই লাইনগুলো আমি বুঝাই দেব, এবং কি বেসিক আমরা খাতায় লিখেও বুঝাবো ইনশাল্লাহ। সো সকলে পাশে থাকো। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমরা শুরু করি। এখন এই জায়গায় বলা আছে যে পরমাণু খুব ক্ষুদ্র কণা, তাই এর গঠন সম্পর্কে ধারণা পাওয়া সহজ নয়। তবে বিজ্ঞানীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর পরমাণুর গঠন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া গেছে। পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যার ভিন্নতার কারণে পরমাণুর ধর্মে পার্থক্য দেখা যায়। আচ্ছা, এমন কথা বলা হয়েছে যে আমরা সপ্তম শ্রেণীতে পরমাণুর ক্ষুদ্রতম কণা হলো কি, পদার্থের ক্ষুদ্রতম কণা কি? পরমাণু। পরমাণু একটি ক্ষুদ্রতম কণা, সেটা সম্পর্কে জেনেছি, কিন্তু মানে পরমাণুর ভিতরে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সেগুলাও মানে কিছুটা জেনেছিলাম, কিন্তু বিস্তারিত ভাবে জানিনি। মানে অষ্টম শ্রেণীতে আমরা বিস্তারিত ভাবে জানবো। সেটা পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যার ভিন্নতার কারণে পরমাণুর ধর্মে পার্থক্য দেখা যায়। আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। অধ্যায়ের শুরুতে এগুলো একটু হিন্ট আকারে দেওয়া আছে। যেমন এই জায়গায় বলা আছে পরমাণুর ধারণার বিকাশ ও গঠন। আচ্ছা, পরমাণু আসলে কি বা পরমাণুর ধারণাটা কিভাবে আসলো, সেটা বিকাশ মানে সেটা উৎপত্তি হলো কোন জায়গা থেকে, এবং গঠন মানে কি কি দ্বারা গঠিত, সেটা নিয়ে পার্ট 1 থেকে 3 আলোচনা করা হয়েছে। তখন তোমরা জেনেছো যে পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আচ্ছা, আমরা জানি এই ক্ষুদ্র কণা দুই রকমের, একটা অণু ও পরমাণু। একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। আমরা আমরা জানি যে পদার্থকে ভাঙলে বা পদার্থকে যদি ক্ষুদ্র ভাঙতে থাকি, তাহলে প্রথমে পাবো অণু, এবং অণুকে ভাঙলে পাবো পরমাণু।
ঠিক সেম ভাবে যদি উল্টো ভাবে চিন্তা করি যে এক বা একাধিক পরমাণু মিলে কি গঠিত হয়, অণু গঠিত, এবং এক বা একাধিক অণু মিলে কি গঠিত হয়, পদার্থ গঠিত। সেটা এনে বলা হয়েছে যে একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কি অণু গঠন করে। পদার্থের ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময়ে বিজ্ঞানী ও দার্শনিকগণ নানা সময় নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতামত পোষণ করেন। আচ্ছা, এখন আমরা সকলেই যদি বিজ্ঞানী হইতাম বা সকলেই যদি জানতাম যে আসলে পদার্থের ক্ষুদ্রতম কণা কি, পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে জানতাম, তাহলে আমরাও বিজ্ঞানী হতে পারতাম। কিন্তু আমরা আসলে সেই সক্ষমতা আমাদের এখন বর্তমানে নাই। কিন্তু গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কি বলছে, সে সময়কে তার এরকম মানে চিন্তা ধারণা ছিল যে আসলে পদার্থ কি দিয়ে গঠিত সেটা সম্পর্কে চিন্তা ধারণা করছে, করে বা পরীক্ষা নিরীক্ষা করছে, করে কি করছে, একটা মতবাদ দিছে। কি মতবাদ দিছে যে তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, যা আর ভাঙা যায় না, কণা দ্বারা গঠিত। আচ্ছা, তিনি এইটুক পর্যন্ত বলছে, তার মানে পরীক্ষা নিরীক্ষা করেই তো বলছে বা মতবাদ দিছে আর কি। তিনি ক্ষুদ্র কণার নাম দেন পরমাণু বা এটম। অ্যাটম শব্দ কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যার অর্থ অবিভাজ্য। অবিভাজ্য মানে যেগুলা বিভাজন করা যায় না বা ভাঙা যায় না। আচ্ছা, তিনি একটা মতবাদ দিল, কিন্তু আমরা জানি যে মতবাদ দিলেই কি হবে, কারণ তার সময় সময়কার অনেক বিজ্ঞানী আছে যারা মতবাদ, আমরা যদি কোনো একটা কাজ করি, সে কাজের ভালো কাজের সেগুলার কি মত এই সমালোচনাও থাকবে, আবার কি ভালো মানে সমালোচনাও থাকবে, এবং কি বাহবা পাওয়া যাবে। তো দুই ধরনের সিস্টেম থাকে। তো সেই সময়কার দুইজন দার্শনিক প্লেটো এবং এরিস্টটল তার মতবাদের দ্বিমত পোষণ করেন। করতেই পারে, একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করছে, সেটার দ্বিমত পোষণ করতে পারে। যেমন এরিস্টটলের মধ্যে পদার্থ সমূহ নিরবিচ্ছিন্ন, মানে একে যতই ভাঙা হোক না কেন, পদার্থের কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। আসলে পদার্থের কণাগুলো যেমন পরমাণুকে আরো ভাঙা যায়, সেটার ইঙ্গিত করা হয়েছে এই জায়গায় আর কি। কিন্তু ডেমোক্রিটাস কি বলছে যে পদার্থের ক্ষুদ্রতম কণা বা পরমাণুকে আর কি ভাঙা যায় না, যা আসলেই ঠিক না। সেগুলো মানে পদার্থের পরমাণুকে আরো ভাঙা যায়, বা পরমাণু আরো ভিতরে আরো অনেক কিছু আছে। 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে তাহলে খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে ডেমোক্রিটাস মতবাদ দিল। তারপরে তার সমসাময়িক এরিস্টটল ও প্লেটো আর কি মতবাদের দ্বিমত পোষণ করলো। তারপর কি 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম, আমরা জানি মৌলিক পদার্থ কি, সেটা আমরা সপ্তম শ্রেণীতে শিখেছি। সেগুলো মৌলিক পদার্থ কি, যে পদার্থ শুধুমাত্র কি ওই পদার্থ দ্বারাই মানে কি ওই পদার্থ দ্বারাই গঠিত, অন্য কোনো পদার্থের উপর নির্ভরশীল না, সেরকম হলো মৌলিক পদার্থ। বা যে পদার্থকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থই পাওয়া যায়, তাকেই মৌলিক পদার্থ বলে। এবং এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণায় কি, এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণায় কি পরমাণু, আর একে আর ভাঙা যায় না। ডাল্টনের এই মতবাদ সকলে গ্রহণ করে, ফলে এরিস্টটল মতবাদটি পরিত্যক্ত হয়। মানে এরিস্টটল কিন্তু সঠিকটাই বলছিল যে পরমাণুকে আরো ভাঙা যায়, বা আরো পরমাণু আরো অনেক কিছু নিয়ে গঠিত। কিন্তু সে সময়কার যেহেতু জন ডাল্টনের একটা অথবা একটা ছিল, মানে ফেমাস ছিল, তার কারণে তার মতবাদ সবাই গ্রহণ করছে, কিন্তু এরিস্টটলের মতবাদটা পরিত্যক্ত করছে। আসলে পরমাণু অবিভাজ্য নয়, যা ক্ষুদ্রতম কণিকাও নয়। পরমাণু বিভাজ্য, এই যে এই জায়গায় বলা হয়েছে পরমাণু বিভাজ্য। এরা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। আমরা জানি পরমাণুর ভিতরে কি থাকে, কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, প্রোটন ও নিউট্রন থাকে, আর চারদিকে বাহিরে কি থাকে, ইলেকট্রন থাকে। এটা আমরা ইতিমধ্যে জানি, যারা ক্লাস 7-এ পড়ে আসছো তোমরা। ডাল্টনের পরমাণুবাদের এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে আরো অনেক পরমাণু মডেল প্রস্তাব করেন। এদের মধ্যে রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পায়। মানে একটা বিজ্ঞানী একটা মতবাদ দিছে, সেই বিজ্ঞানীর মতবাদ যখন গ্রহণযোগ্যতা মানে যখন হয়, মানে মতবাদ দিলে কি সেটা কি সঠিক। আরো অনেক বিজ্ঞানী আছে যেগুলা তোমার করে, মানে তাদের মতবাদের দ্বিমত পোষণ করে এবং কি সঠিক ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করে। সো
এই রাদারফোর্ড এবং যেহেতু পরমাণু বিভাজ্য, কিন্তু জন ডাল্টন বলছে কি যে পরমাণু অবিভাজ্য, কিন্তু আসলে কি পরমাণু অবিভাজ্য? অবিভাজ্য নয়, পরমাণু হলো বিভাজ্য। বিভাজ্য মানে ভাগ, মানে ভাঙা যায় আর কি, বা এটা আর কি প্রোটন ও নিউট্রন দ্বারা, ইলেকট্রন দ্বারা, এগুলো দ্বারা গঠিত। এখন এক সময় বিজ্ঞানী রাদারফোর্ড ও তার সহকর্মীরা একটি পরীক্ষা করেন যা পরমাণুর গঠন সম্পর্কে ভালো ধারণা দেয়। পরীক্ষালব্ধ ফল থেকেই রাদারফোর্ড বলেন যে পরমাণুতে ধনাত্মক আধান ও একটি ভর ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। এই যে যে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ, এই জায়গাটি কি পরমাণুর কেন্দ্রে, মানে একটা পরমাণু আছে, আমরা কি মৌলিক পদার্থের যে অণুকে ভাঙলে কি পাওয়া যায়? পরমাণু। এই পরমাণুকেও আরো ভাঙা যায়, ভাঙলে কি পাবো? পরমাণু কেন্দ্রে পাবো একটা নিউক্লিয়াস। কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। যেমন আমরা বায়োলজিতে যখন পড়ি, কোষের একবার কেন্দ্রের দিকে কিন্তু নিউক্লিয়াস থাকে। সেটা মানে আবার পরমাণুতে এই নিউক্লিয়াস কিন্তু আবার সেই নিউক্লিয়াস না, এটা হলো পদার্থের ভিতরের নিউক্লিয়াস, আর ওটা হলো কোষের ভিতরের নিউক্লিয়াস। ভাই বি কেয়ারফুল ভাই, এই দুই নিউক্লিয়াস আবার এক ভাই বোনা। তো নাম দিছে নিউক্লিয়াস কেন্দ্রে যেহেতু, তাই নিউক্লিয়াস নাম দিছে। তিনি আরো ব্যাখ্যা দেন যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, আর ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নেই, এবং তারা নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরছে। তার মানে কি বলা হয়েছে যে পরমাণুর কেন্দ্রের চারপাশে যে ইলেকট্রন ঘুরতেছে তার আসলে মূলত অনেক ভর, মানে ভর নাই, প্রায় ভর শূন্য। এবং কি একটা ইলেকট্রন এই যেরকম এই যে চিত্রটা দেওয়া আছে, মানে কেন্দ্রে আছে নিউক্লিয়াস, চারদিকে কি ইলেকট্রন, তার মাঝখানে কি বেশিরভাগ জায়গায় ফাঁকা জায়গা। রাদারফোর্ডের মডেল সৌরজগতের মতো। তার মানে কি আমরা যে পৃথিবী, যে সৌরজগৎ তো অনেকে জানো, কেন্দ্রে থাকে কি সূর্য, আর চারদিকে কি পৃথিবী ঘুরতেছে। কাকে কেন্দ্র করে ঘুরতেছে? সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। সেটা তাই এটার সাথে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেননি। বিজ্ঞানী বোর পরবর্তীকালে ধারণা দেন যে ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ায়। তার মানে কি, যে যে চিত্রটা দেখতে পাচ্ছি, তার মানে এই যে গোলাকার বৃত্তাকার যে একটা কি, এটা একটা কক্ষপথ। এটা কি কক্ষপথ, কিন্তু এই কক্ষপথ সম্পর্কে ধারণা বিজ্ঞানী রাদারফোর্ড দিতে পারেন নাই, বা তিনি দেননি। কিন্তু বিজ্ঞানী নিলস বোর সেটা কি করছে, এই পরমাণুর এই সম্পর্কে ধারণা দিছে, কক্ষপথ সম্পর্কে ধারণা দিছে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে পরমাণু অবিভাজ্য নয়, মানে তার মানে ডেমোক্রিটাসের এবং ডাল্টনের মতবাদ কি হলো, আমরা গ্রহণযোগ্যতা পেল না, বা এটা আসলে সঠিক নয়। তাহলে কি পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে ধনাত্মক আধান যুক্ত প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে। তার মানে কি নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে। তার মানে কি নিউক্লিয়াসের ভরই হলো কি পরমাণুর ভর। এখন বলা যে ঋণাত্মক আধান যুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ায়। কিছুক্ষণ আগে বললাম, ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা, বেশিরভাগ জায়গা ফাঁকা থাকে, ফলে প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। এখন আসো পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। প্রতিটি মৌলের আলাদা আলাদা পরমাণু আছে। যেমন হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে আলাদা। আলাদা তো হবেই, কারণ পদার্থ তো ভিন্ন। একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে আকার, ভর ও ধর্মে পার্থক্য রয়েছে। পার্থক্য তো হবেই ভাই, কারণ একটা বস্তু থেকে, একটা পদার্থ থেকে আরেকটা পদার্থ যদি আলাদা হয়, একটা যদি হাইড্রোজেন হয় আরেকটা যদি অক্সিজেন হয়, তাহলে দুইজন পদার্থটাই আলাদা। আলাদা হলে তাদের তো পরমাণু যে আছে, পরমাণুর তো আকার, ভর এবং কি ধর্মে তো পার্থক্য দেখা যাবেই, স্বাভাবিক। এখন চিন্তা হলো যে কেন এই পার্থক্য। কারণ পরমাণুতে প্রোটন বা ইলেকট্রনের যে সংখ্যার পার্থক্যের কারণে, ওই যে প্রথমে বলা, এই জিনিসটা প্রথমে বলা হয়েছে যে পরমাণুতে প্রোটন বা ইলেকট্রনের সংখ্যার পার্থক্যের কারণে পরমাণু সমূহের মধ্যে পার্থক্য হয়ে থাকে। তোমরা জানো যে পরমাণু আধান নিরপেক্ষ। পরমাণু আধান নিরপেক্ষ কারণ যে মানে পরমাণুর কেন্দ্রে যতটি প্রোটন থাকে, পরমাণুর কি বহিস্থ বা কক্ষপথে চারদিকে ইলেকট্রন কয়টি, সে কয়টি ইলেকট্রন চারদিকে ঘুরে। তাহলে কি পজিটিভ আর নেগেটিভ যদি সমান হয়, তাহলে কি তার মধ্যে কি আধান নিরপেক্ষ, তার মধ্যে কি চার্জের বিরাজ থাকে না।
এখন বলা হয়েছে যে তাই পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান, কি আধানের রেখা, তাই পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে। তবে কোনো মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য প্রোটনের সংখ্যা ব্যবহার তবে কোনো মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য প্রোটনের সংখ্যা ব্যবহার করা হয়। বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য প্রোটনের সংখ্যা ব্যবহার করা হয়। কারণ হাইড্রোজেনের পরমাণু হলো হাইড্রোজেনের প্রোটনের সংখ্যা হলো 1, হিলিয়ামের প্রোটনের সংখ্যা হলো 2। তার মানে হাইড্রোজেনের পরমাণু থেকে হিলিয়ামের পরমাণু আলাদা, মানে প্রোটনের সংখ্যা দ্বারা সেটা বোঝা যায়। তারপরে আছে কি, যে কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। ভাই কিছুই নেই, পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হলো যে কোনো একটি পরমাণুর যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসে কি প্রোটন সংখ্যা হলো কি পারমাণবিক সংখ্যা বা এটমিক নাম্বার। হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে, তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন আছে, তার মানে নিউক্লিয়াসের ভিতরে যে আমরা যে পরমাণুর কেন্দ্রেতে পড়লাম, সেই কেন্দ্রে কয়টা প্রোটন আছে? 8টি প্রোটন আছে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। পারমাণবিক সংখ্যা থেকে কি কি পাওয়া যায় বলতে পারো? পারমাণবিক সংখ্যাতে আমরা জানি যে একটি একটি বিষয় আমরা এমনি বলতে পারি যে পরমাণু, আমরা জানি পরমাণুতে প্রোটন সংখ্যা যতটি, ইলেকট্রন ততটি। তার মানে কি, যদি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 হয়, তার মানে প্রোটন সংখ্যা 8, আর প্রোটন সংখ্যা 8 হলে তার ইলেকট্রন সংখ্যা কত? 8। এখন এই জায়গায় দেখো বলা আছে যে কার্বনের পারমাণবিক সংখ্যা 6। এ থেকে কি তথ্য পাওয়া যায়? পারমাণবিক সংখ্যা যেহেতু কোনো মৌলের প্রোটনের সংখ্যা, তাই বোঝা যায় যে কার্বনের একটি পরমাণুতে 6টি প্রোটন আছে। একটি পরমাণুতে যেহেতু প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান, তাই বোঝা যায় কার্বনের একটি পরমাণুতে 6টি ইলেকট্রন আছে। ঠিক সেম ভাবে আমি কিছুক্ষণ আগে অক্সিজেনের কথা বললাম। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা থেকে বোঝা যায় কি ওই মৌলের পরমাণুতে কয়টি নিউট্রন আছে। না, নিউট্রন সংখ্যা জানা যায় না। নিউট্রন সংখ্যা জানতে হলে মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানতে হবে। একটি পরমাণুতে ইলেকট্রনের ভর নগণ্য বা ভর নাই বললে চলে। ইলেকট্রনের ভর নগণ্য বা খুবই কম। পরমাণুর প্রায় সবটুকু ভরই তার নিউক্লিয়াসে থাকে, অর্থাৎ কোনো পরমাণুর ভর তার প্রোটন ও নিউট্রনের ভর। তার মানে কি, প্রোটন আর নিউট্রনের ভরই হলো কি নিউক্লিয়াসের ভর বা পরমাণুর ভর। আবার নিউট্রন ও প্রোটনের ভর প্রায় সমান। ভর কি, একটা তো যে প্রোটন গুলো আছে, মানে পরমাণুর কেন্দ্রে যে প্রোটন একটা জিনিস এবং যে নিউট্রন একটা, মানে প্রোটন একটা, ধরো কেন্দ্রে আছে প্রোটন আর নিউট্রন আছে। প্রোটন মানে কি ধনাত্মক জিনিস, আর নিউট্রন মানে একটা নিউট্রন মানে কি, সেটার নাম নিউট্রন, মানে সেগুলা দিয়ে, মানে পরমাণুর কেন্দ্রে সেগুলো অবস্থিত আর কি। তো সেগুলারও তো কিছু ভর আছে, কিছু না কিছু তো ভর আছে। তো সেই ভরটা কি প্রায় সমান। কোন মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়, ভর সংখ্যা হিসেবে প্রকাশ করা হয়। তার মানে কি বোঝা হলো, যে প্রোটন ও নিউট্রনের সংখ্যা কি, মানে ধরো একটা যে কোনো একটা পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসের ভিতরে 8টি প্রোটন আছে আর 8টি নিউট্রন আছে, তাহলে সেটার ভর সংখ্যা কত হবে? 8 + 8 সমান কত হবে? 16। এই জায়গায় সূত্রটা সুন্দর করে লেখা আছে যে কোনো মৌলের ভর সংখ্যা ইকুয়াল টু ওই মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা। তাহলে আমরা ভর সংখ্যা কি জানি? ভর সংখ্যা কিভাবে দেখা যায়? কোনো মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা ও নিউট্রনের সংখ্যার যোগফলকে কি বলে? ভর সংখ্যা বলে। যেমন অক্সিজেন পরমাণুতে নিউক্লিয়াসে 8টি প্রোটন আছে ও 8টি নিউট্রন আছে থাকে, তাই অক্সিজেনের ভর সংখ্যা কত? 16। আবার সোডিয়ামের পরমাণুতে 11টি প্রোটন ও 12টি নিউট্রন আছে, তাই সোডিয়ামের ভর সংখ্যা 23। পূর্বেই বলা হয়েছে যে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানা থাকলে নিউট্রন সংখ্যা জানা যায়। কেমনে জানা যায়? যে ভর সংখ্যা মানে কি, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখন যদি আমরা নিউট্রন সংখ্যা বের করতে চাই, তাহলে কি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বিয়োগ করে দিলেই কি কি বের হবে? নিউট্রন সংখ্যা বের হয়ে যাবে। এই জায়গায় একটা ম্যাথ আছে, তোমরা একটু লক্ষ্য করো, এটা আসলে বোঝার বিষয় না, এখন আছে আইসোটোপ। এখন তোমরা ইতিমধ্যে জানো যে একটি মৌলের প্রতিটি পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে, কিন্তু ওই মৌলের সকল পরমাণুর ভর এক নাও হতে পারে। কারণ একটি মৌলের বিভিন্ন পরমাণুতে বিভিন্ন সংখ্যায় নিউট্রন থাকতে পারে। কারণ একটি মৌলের পরমাণুতে নিউট্রন সংখ্যা কতটা থাকতে পারে, আবার কতটা থাকতে পারে না। যেমন হাইড্রোজেনের সকল পরমাণুতে একটি করে প্রোটন ও ইলেকট্রন থাকে।
কিন্তু আমরা যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম, এই জায়গায় কি বলা হয়েছে যে একটা প্রোটন আছে, প্রোটিয়ামে একটা প্রোটন একটা ইলেকট্রন আছে, ডিউটেরিয়ামে একটা প্রোটন একটা নিউট্রন আছে, আর কি শক্তি স্তরে বা কক্ষপথে কি আছে, একটা ইলেকট্রন আছে। ঠিক সেম ভাবে ট্রিটিয়াম, ট্রিটিয়াম একটা আইসোটোপ, কিসের আইসোটোপ? হাইড্রোজেনের আইসোটোপ। সেটার কেন্দ্রে কি আছে? একটা প্রোটন দুইটা নিউট্রন আছে, আর বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম সম্পর্কে তোমরা আরো যখন ক্লাস 10 9 10 উঠবা তখন আরো অনেক বিস্তারিত জানতে পারবা। আপাতত হাইড্রোজেনের এইটুক ব্যাখ্যা এইটুক পরে নিবে যে হাইড্রোজেনের প্রোটিয়ামের পরমাণুতে কোনো নিউট্রন নেই, তাই এদের ভর সংখ্যা 1। মানে কি ভর সংখ্যা? মানে কি প্রোটন আর নিউট্রনের যোগফলকেই তো ভর সংখ্যা বলে। নিউট্রন নাকি 0, তাহলে তাদের ভর সংখ্যা কি হবে? 1। কিন্তু কি এর ক্ষেত্রে, ডিউটেরিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা কত? 2, কারণ একটা প্রোটন আছে আর একটা, এই যে 2 নাম্বার খ নাম্বার চিত্রটা লক্ষ্য করলে দেখা যায় একটা প্রোটন আর একটা কি, এই যে প্রোটন মানে কি পজিটিভ চার্জ, পজিটিভ, আর এই একটা গোলাকার যে আরেকটা আছে কালো, সেটা কি দুইটা যোগ করলে কি 1 আর 1 যোগ করলে একটা প্রোটন আর একটা ইলেকট্রন আছে, তাহলে কি একটা নিউট্রন আছে, তাহলে দুইটা যোগ করলে ভর সংখ্যা 2। আর 3 নাম্বার চিত্রে, গ নাম্বার চিত্রে ভর সংখ্যা কত হবে? 3। এখন এই চিত্রের 3টি পরমাণু হাইড্রোজেনের 3টি আইসোটোপ। এরকম ভাবে কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলে? ওই মৌলের আইসোটোপ বলে। কি? কোনো মৌলের ভিন্ন রকমের বা একই ধরনের বা একই মৌলের এক বা একাধিক পরমাণুর, একই মৌল কি হাইড্রোজেন একটা একই মৌল না? মানে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এগুলো কি হাইড্রোজেনের তো কি আইসোটোপ, একে অপরের আইসোটোপ, মানে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম একে অপরের কি আইসোটোপ। এখন সেগুলা কি হাইড্রোজেনেরই আইসোটোপ। তাই সংখ্যাটা কিভাবে, মানে আইসোটোপের সংখ্যাটা কি হবে? যে একই মৌলের ভিন্ন এক বা একাধিক কি পরমাণু, ভিন্ন পরমাণু, এক বা একাধিক ভিন্ন পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু দেখো প্রত্যেকটা পারমাণবিক সংখ্যা সমান 1 1 1, কিন্তু ভর সংখ্যা একটার 1, আরেকটার 2, আরেকটার 3, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলে? আইসোটোপ বলে। কার্বনের বেশিরভাগ পরমাণুতে 6টি প্রোটন ও 6টি নিউট্রন থাকে, কিন্তু কার্বনের কিছু পরমাণুতে 7টি বা 8টি নিউট্রন থাকতে পারে। কার্বনের প্রধানত 3টি আইসোটোপ রয়েছে, এটা মনে রাখবা। কার্বনের কয়টা আইসোটোপ রয়েছে? 3টি আইসোটোপ রয়েছে। আইসোটোপের ধর্ম এগুলা বাই রিভিশনের বিষয়ে কিছু এমসিকিউ আছে, এগুলা পড়ে নিবা। যে এই যে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা যায় কি আইসোটোপ তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে, এগুলা একটু পড়ে নিবা। এমসিকিউ কি সেক্ষেত্রে কি ফসফরাস 32 ব্যবহৃত হয়, 32 আইসোটোপ ব্যবহৃত হয়। তারপরে খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহৃত হয় আইসোটোপ। এগুলো পড়তে পারবো না ভাই, এখন আসো একটু রিডিং করে নিবা একটু। আর পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে, এটা আসলে ভালো করে পড়ার বিষয়। আমি আগে তোমাদের লাইন টু লাইন পড়াবো, তারপরে বেসিক আমি খাতায় লিখে বোঝাবো আর কি। তোমরা জেনেছো যে পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, আচ্ছা সেটা আমরা জানি, এবং তাদের সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে, আছে, ঠিক আছে। নিলস বোর যেহেতু বলছে যে কক্ষপথ আছে, সেটা আমরা জানি। এখন প্রশ্ন হলো যে একটি কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? এরকম প্রশ্ন জাগতে পারে না যে একটা কক্ষপথ আছে কিন্তু একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, সেটা তো জানা দরকার। চিত্র 6.2 এর হাইড্রোজেনের ক চিত্রটি দেখো, আমরা দেখি একটু। 6.2, 6.1 কয়ের চিত্র, প্রোটিয়াম, এই যে কয়ের চিত্র, এই যে প্রোটিয়ামে একটা প্রোটন একটা ইলেকট্রন আছে, সেটার কথা বলা হয়েছে। যে 6.2 এ হাইড্রোজেনের ক চিত্রটি দেখো, হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকে যা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। হিলিয়াম পরমাণুতে 2টি ইলেকট্রন ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি কক্ষপথে ঘুরে। কক্ষপথে গুলোতে 2n² n সমান কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সমান আমরা কি জানি যে 1 থেকে শুরু করে 1 থেকে 1 2 3 4 5 এরকম অনেক সংখ্যা, বাদ বাকি যেমন 4 5 6 7 8 9 এরকম সংখ্যা। এরকম ক্রমিক নম্বর হলো কি স্বাভাবিক সংখ্যা।
এরকম 2n² সূত্র অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন বিন্যস্ত থাকতে পারে। যেমন 2n², এই জায়গায় n হলো কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বারের মধ্যে কি কি থাকে, 1 2 3 4 এরকম ক্রমিক সংখ্যা হতে থাকে। তাহলে যদি প্রথম কক্ষপথ n দ্বারা কক্ষপথ বোঝানো হয়েছে, 1 দ্বারা কক্ষপথ মানে n দ্বারা কক্ষপথ বোঝানো হয়েছে, তাহলে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে, 1 যদি দেই 2 × 1², তার মানে 1 এর উপরে স্কয়ার করলে কি হয়, 1ই হয়। তাহলে 2 × 1 মানে কি 2, তার মানে 1 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, 2টা ইলেকট্রন। এই জায়গায় সেটাই বলা হয়েছে যে সে অনুযায়ী একটি লিথিয়াম পরমাণুতে 3টি ইলেকট্রন থাকে, এদের মধ্যে 2টি ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকে আর তৃতীয়টি দ্বিতীয় কক্ষপথে থাকে। তার মানে কি, আমি কিছুক্ষণ আগে বললাম যে 1 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা ইলেকট্রন থাকতে পারে। আর তাহলে যেহেতু 2টা থাকতে পারে আর একটা কি, তাহলে দ্বিতীয় কক্ষপথে থাকবে লিথিয়ামের। এদের মধ্যে 2টি ইলেকট্রন, এই যে বলা হয়েছে যে এদের মধ্যে 2টি ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকে আর তৃতীয়টি দ্বিতীয় কক্ষপথে থাকতে পারে। একইভাবে কার্বন পরমাণুতে 6টি ইলেকট্রন থাকায় এদের 2টি ইলেকট্রন প্রথম কক্ষপথে, বাকি 4টি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে। এইভাবে প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টি থাকতে পারে, 2টি। দ্বিতীয় কক্ষপথে কয়টি থাকতে পারে, সর্বোচ্চ 8টি। তৃতীয় কক্ষপথে কয়টি থাকতে পারে, 18টি ইলেকট্রন থাকতে পারে। কক্ষপথ গুলোকে শক্তি স্তর বলা হয়। কি বলা হয়, শক্তি স্তর বলা হয়। আমি এই যে কিছুক্ষণ আগে মাঝে মাঝে অভ্যাসের কারণে শক্তি স্তর বলে ফেলছিলাম, কিন্তু এখন তোমরা সরাসরি জানতে পারলে যে কক্ষপথ গুলোকে কি বলা হয়, শক্তি স্তর বলা হয়। যদিও কক্ষপথ একটি পথ এবং কি শক্তি স্তর একটি শক্তির নির্দিষ্ট মান, কিন্তু চলিত অর্থে এই দুই দ্বারা অনেক সময় কক্ষপথকে বোঝানো হয়। আসলে কক্ষপথই শক্তি স্তর আর কি। শক্তি স্তর বলতে বোঝানো হয়েছে যে ইলেকট্রন যে এই যে ঘুরতেছে, মানে প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর বলতেছি, তার মানে প্রথম থেকে দ্বিতীয় শক্তি স্তর একটু শক্তি বেশি, সেটাই বলা হয়েছে। যে 1 নম্বর কক্ষপথের একটু শক্তি কম, 2 নম্বর কক্ষপথের একটু শক্তি বেশি, সেটাই বলা হয়েছে। এবং কি শক্তি স্তর না বলে কক্ষপথকে শক্তি স্তর বলা হয়, মানে শক্তি স্তরকেই কক্ষপথ বলে মানে চালিয়ে দেওয়া যায় বা কক্ষপথ বলা যায়, সেটাই বলা হয়েছে। একই জিনিস, দুইটা সেম জিনিস। যেমন এই যে লিথিয়ামের প্রথম কক্ষপথে 2টা থাকলো, কারণ প্রথম কক্ষপথে তো শুধুমাত্র 2টা থাকতে পারে। যেন আমরা জানি কি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 3। তাহলে প্রথম কক্ষপথে সে 2টা থাকলো, আর বাদ বাকি একটা কক্ষপথে মানে একটা থাকলো, সেটা কি দ্বিতীয় কক্ষপথে রাখলো। কার্বনের ক্ষেত্রে সেম, 6 যেহেতু পারমাণবিক সংখ্যা, তাহলে ইলেকট্রন কয়টা থাকবে, 6টাই থাকবে। তাহলে 6টা থাকলে প্রথম কক্ষপথে থাকবে কয়টা, 2টা, আর 4টা কি বুঝতো, বা 2 নম্বর কক্ষপথে। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। যে এটা একটু রিডিং করবা, দেখবা পেয়ে যাবে। এই জায়গায় এই চারটা ইম্পর্টেন্ট। যেমন হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত, 1। হিলিয়ামের পরমাণু সংখ্যা 2। এটা মুখস্থ করবে, এই চারটাকে মুখস্থ করার বিষয়। যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। পটাশিয়াম এটা কত, 18। 19 নম্বর হলো পটাশিয়াম, 20 নম্বর হলো ক্যালসিয়াম। তো 20টা মূল্য তোমরা কি করবা, মূল্য কি পারমাণবিক সংখ্যা সহ কি করবা, মুখস্থ করবা। আর ইলেকট্রন বিন্যাস কিভাবে করবে সেটা, এই যে যেমন প্রথম কক্ষপথে লিথিয়ামের ক্ষেত্রে দেখানো আছে যে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে বলে 2টা, আর লিথিয়ামের পরমাণু সংখ্যা কত, 3। তাহলে 2টা যদি প্রথম কক্ষপথে থাকে, তাহলে আরেকটা কোন কক্ষপথে থাকবে, দ্বিতীয় কক্ষপথে। তাহলে ইলেকট্রন বিন্যাস কিভাবে করবো, 2,1। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে 7টা, তার মানে প্রথম কক্ষপথে কয়টা থাকতে পারে, 2টা, তাহলে আর বাকি থাকে কয়টা, 5টা। তাহলে 5টা কোন কক্ষপথে থাকবে, দ্বিতীয় কক্ষপথে। এভাবে ইলেকট্রন বিন্যাস সবটি মানে এই বক্সটা পূরণ করবা তোমরা, এটা তোমাদের বাড়ির কাজ। এখন এই নগে 12 ও 13 নম্বর পাঠে কি বলা আছে, ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। এই ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে সাধারণত মৌলগুলো কখনো নিষ্ক্রিয়, কখনো সক্রিয় বা আধানযুক্ত হয়। কিভাবে হয়, একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, যদি ঠিক সে কয়টি ইলেকট্রন থাকে, তাহলে কক্ষপথটি পূর্ণ থাকে। ভাই তার মানে কি বুঝাইছে, যে একটা কক্ষপথে ধরো প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা ইলেকট্রন। এখন যদি 2টা ইলেকট্রনে থাকে, তাকে সে কক্ষপথটি কি পূর্ণ কক্ষপথ, বা কক্ষপথটি কি পূর্ণ থাকে। এরকম পরমাণু গুলো হলো কি বেশ নিষ্ক্রিয়। যেমন হিলিয়ামের কি প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে,
হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। এবং কি এর একটা মাত্র কক্ষপথ থাকে, সেই পারমাণবিক সংখ্যা প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন। তাহলে কি সেটা কি হিলিয়াম কি নিষ্ক্রিয় পরমাণু? এই যে এই জায়গায় হিলিয়ামের কথাই বলা হয়েছে। এই হিলিয়াম বেশ কি নিষ্ক্রিয় এবং সেই সাথে সে স্থিতিশীল। নিষ্ক্রিয় মানে সে কারোর সাথে কি কোনো ঝামেলা নাই, কারোর সাথে কোনো কি বিক্রিয়া করে না, বা সে স্টেবল থাকে। সেটাই বলা হয়েছে, স্টেবল মানে সে কোনো ঝামেলার মধ্যে নাই, সে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। প্রতিটি পরমাণু এরকম স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। কেরা চাই ভাই এরকম কারোর সাথে বিক্রিয়া করবার বা মারামারি করবার বা ঝগড়া করবার? কেরা চাই? যদি আমার মধ্যে মনে করো যে আমি আমার আহ, একটা বাড়ি আছে, গাড়ি আছে, বা স্টেবল, আমার আর কোনো কিছু দরকার নেই, টাকা পয়সার কোনো দরকার নেই। মানুষ তো এটাই চায় যে আমার আর কোনো, যাতে কারোর কাছে হাত না পাতা লাগে বা কারোর কাছে কোনো কিছু না চাওয়া লাগে, এটাই তো চায়। যদি তোমার অনেক টাকা পয়সা থাকে তাহলে তুমি স্টেবল, আর কোনো কি কারো কাছে ধারও করতে হবে না, কারো দিতেও হবে না। সেটাই বলা হয়েছে, যে এই জায়গায় বলা হয়েছে কি তারপরের লাইনটা কি, যে একটি পরমাণুর শেষ কক্ষপথে যে বা শক্তি স্তরে যদি প্রয়োজনের চেয়ে বেশি বা কম ইলেকট্রন থাকে তাহলে কি হবে? এখন তোমার কোশ্চেন জাগতেই পারে যে একটা যদি একটা কক্ষপথের বাইরে যদি তোমার কি হয়, মানে নির্দিষ্ট কক্ষপথের বাইরে প্রয়োজনের শক্তি স্তরে কক্ষপথে কি মানে শক্তি স্তরে বেশি বা কম থাকে, তখন কি হবে? ওই পরমাণুর অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে বা অন্য পরমাণুতে ইলেকট্রন দিয়ে বা অন্য পরমাণুর সাথে ভাগাভাগি করে সর্বাধিক স্থিতিশীল বা পূর্ণ অবস্থায় আসতে চায়। মানে কি ভাই, ধরো মনে করো যে আমার একটু মানে আহ আমার টাকা কত, ধর আমার কাছে 10 টাকা আছে, কিন্তু আমার কত টাকা লাগবে? 15 টাকা লাগবে। সো আমার এই 5 টাকা কি কারোর কাছ থেকে ধার করতে হবে। ঠিক সেম ভাবে কি একজন বড় লোক আছিল, তার আছে কত? তার আছে 20 টাকা। সে কি 15 টাকা হতে মানে কি সে কি তার কি 15 টাকা প্রয়োজন, আর 5 টাকা কি তার বাড়তি হয়েছে, সে তাহলে কি এই 5 টাকা কি সে কোনোভাবে খরচ করতে চাইবে? তো 5 টাকা কি এই যে 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 গরিব বা যে অভাবী আছিল, বা 5 টাকা মানে 10 টাকা আছিল আর 5 টাকা প্রয়োজন, তাহলে তাকে কি এই 5 টাকা সে দান করে দিবে। সেটাই না বলাইছে। আর কে বি এমন আছে, ধরো তোমার কাছে আছে 5 টাকা, আমার কাছে আছে 10 টাকা। এমনকে ধরো আমরা একটা আইসক্রিম খাবো, এখন 10 টাকার নিচে আইসক্রিম নেই। তো আমরা দুই বন্ধু মিলে এরকম ভাবে চিন্তা করলাম যে তুই 5 টাকা দিই, আমি 5 টাকা দিই, দুজনে মিলে 10 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনি, তুই অর্ধেক খাবি, আমি অর্ধেক খাবো। ঠিক সেম ভাবে এরকম ভাবে ইলেকট্রন কি দুইটা মানে কি দুইজনে ভাগাভাগি করে পূর্ণ অবস্থায় বা স্টেবল আসতে চায়, বাস তারা কি সুখী হতে চায়। স্টেবল মানে সে মনে করো যে তার মধ্যে কোনো ঝামেলা না রাখতে চায় না, সেটাই বলা হচ্ছে। আর কি বলা হয়েছে যে ওই পরমাণু, আচ্ছা, যেমন সোডিয়াম পরমাণুর প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকে। এটি কি সর্বাধিক স্থিতিশীল অবস্থা? নিশ্চয় না। তৃতীয় শক্তি স্তরে মাত্র 1টি ইলেকট্রন থাকায় এটি বেশ সক্রিয়। মানে সক্রিয় মানে কি, ওই যে একটা সে ঝামেলা একটা নিয়ে কি সে বেশি অবস্থায় আছে, মানে তার কাছে একটা বেশি মনে হইতেছে। কারণ কি প্রথম কক্ষপথে থাকে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকতে পারে? 8টা থাকতে পারে। তৃতীয় কক্ষপথে কয়টা থাকতে পারে? 18টা থাকতে পারে। কিন্তু আছে কয়টা? একটা। এই একটা যদি দিয়ে দেয় তাহলে কি সে ঝামেলা মুক্ত। তার কি দিয়ে দিলে, দান করে দিলে বা কারোকে দিয়ে দিলেই, মানে এমনি থাকলে পরে কি হবো, বেশ সক্রিয় আচরণ করবো, কিন্তু যদি দান করে দেয় তাহলে কি সে নিষ্ক্রিয় হয়ে যাবে আর কি। এখন কোশ্চেন থাকতে পারে কিভাবে স্থিতিশীলতা অর্জন করতে পারে সোডিয়াম পরমাণু যদি একটি ইলেকট্রন কোন পরমাণুকে দিয়ে দিতে পারে। সোডিয়াম পরমাণু কি প্রথম শক্তি স্তরে 2টি এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে, এটি একটি স্থিতিশীল অবস্থা। তবে একটি ইলেকট্রন বর্জন করে বা বাহিরে হারিয়ে নিজে কিছুটা পরিবর্তিত হয়ে যায়। তোমরা জানো পরমাণু আধান নিরপেক্ষ, কিন্তু সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারিয়ে কি আধান নিরপেক্ষ থাকে? না, থাকে না। একটি ইলেকট্রন হারানোর পর সোডিয়াম পরমাণু আর আধান নিরপেক্ষ নিয়ে আধান যুক্ত হয়েছে কারণ সে কি পজিটিভ আধান যুক্ত হয়েছে। কিভাবে? সে একটি ইলেকট্রন, আমরা পড়ি, মানে একটি ইলেকট্রন দিছে, তার মানে কি সে রাজা। রাজা মানে কি পজিটিভ। সে কি ধনী, ধনী কি ধনীর চিহ্ন কি পজিটিভ। এরকম আধানযুক্ত পরমাণুকে বলে আয়ন। সে কি আয়ন হয়েছে? একটা আয়নে পরিণত হলো। কিসে পরিণত হলো? একটা আয়নে পরিণত হলো। যে আয়নে ধনাত্মক আধান আছে তাকে ক্যাটায়ন বলে। তার মানে কি সোডিয়ামের উপরে কি একটা প্লাস চিহ্ন, মানে একটা ইলেকট্রন দান করছে, তার মানে কি সে একটা কাউকে গরিবকে দান করছে, তার মানে কি সে পজিটিভ। পজিটিভ সে কি তার তার উপরে কি চিহ্ন থাকবো? একটা মুকুট চিহ্ন থাকবো, কি এই যে ধরো প্লাস চিহ্ন, যে সে আসলে যে ধনী সেটা প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করতেছে। তো সেটাকে কি বলে, মানে ধনাত্মক চার্জকে কি বলা হয়? ক্যাটায়ন বলা হয়।
তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন হারানোর পর ক্যাটায়নে পরিণত হয়েছে। আবার কি হয়েছে, ধরো আরেকটা মৌল আছে, সেটা হলো কি ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন আছে কয়টা? 17টা। 17টা থাকলে প্রথম কক্ষপথে থাকে কয়টা? 2টা, আমরা জানি 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকতে পারে? থাকবে কয়টা? 7টা। সে এই যে একটা সোডিয়াম যে একটা ইলেকট্রন দান করলো, আর এই যে ক্লোরিনের কি একটা ইলেকট্রন দরকার, কারণ সে কি দ্বিতীয় কক্ষপথে আমরা জানি কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু তার কি 7টা আছে। একটা হলে সে কি নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয়তা করতে পারে, সো বা স্টেবল হতে পারে। আমরা কি করছিলাম, দুনিয়ার সবাই কি স্টেবল হতে চাই, বা সকল কিছু সবাই স্টেবল হতে চায়। তাহলে কি পরমাণু কি বসে থাকবে? পরমাণু স্টেবল হতে চায়। তো সোডিয়ামের কাছ থেকে যে একটা ক্লোরিন দিয়ে দিল, একটা ইলেকট্রন দিয়ে দিল, সেই একটা ইলেকট্রন সে গ্রহণ করলো, করে কি সে আসলে কি ঋণী থাকলো। ঋণী মানে কি? ঋণাত্মক। আর এই ঋণাত্মক মানে কি, সে কি ক্লোরিনের উপরে কি চিহ্ন থাকবে? এটা ক্লোরিনের উপরে মাইনাস চিহ্ন থাকবে। তার মানে কি সে ঋণাত্মক বা ঋণের ভাগীদার, বা ঋণে পড়ে আছে, সেজন্য ক্লোরিনের উপরে মাইনাস থাকবে। আর এই যেহেতু একটা আয়নে পরিণত হলো, সেটা কি আয়নে পরিণত হলো? ঋণাত্মক আয়নে পরিণত হলো। সেই ঋণাত্মক আয়নে পরিণত হওয়াকে, ঋণাত্মক আয়নকে আমরা কি বলি? অ্যানায়ন বলি। কি বলি? অ্যানায়ন। এই যে জায়গায় এরকম লেখা আছে যে এরকম ঋণাত্মক আয়নকে আধানযুক্ত, আধান মানে কি চার্জ, ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে অ্যানায়ন বলে। এখন ইলেকট্রন বর্জন বা গ্রহণের মাধ্যমে পরমাণু আয়নে পরিণত হয়। এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? পজিটিভ চার্জ হয়, মানে ক্যাটায়নে পরিণত হয়। আর ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়নে পরিণত হয়। তাহলে দুইটি পরমাণুর মধ্যে যে ইলেকট্রন বর্জন করে সেটি কি ক্যাটায়ন বা ধনাত্মক আয়নে, এবং যে ইলেকট্রন গ্রহণ করে সে কি ঋণাত্মক আয়নে পরিণত হয়। ফলে তাদের মধ্যে একটি বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। এরা একে একে অন্যের কাছে আসলে ইলেকট্রন সজ্জা পুনর্বিন্যাসের মাধ্যমে পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হয়। তার মানে কি, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, সোডিয়াম প্লাস আর কি ক্লোরিন মাইনাস। গ্যাস যেহেতু একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ, এটা যখন আমরা জানি কি পজিটিভ এবং নেগেটিভ কি করে পরস্পরকে কি আকর্ষণ করে। পজিটিভ মানে একটা ছেলে, আর একটা নেগেটিভ মানে ধরো একটা মেয়ে ধরি, তাহলে ছেলে আর মেয়ের মধ্যে কি আকর্ষণ থাকবে না? এটা স্বাভাবিকভাবে থাকবে। ঠিক পরমাণুর ক্ষেত্রেও ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে কি আকর্ষণ থাকবে, সেটাই এই জায়গায় বলা হয়েছে। এভাবে দুই বা ততোধিক ভিন্ন মৌলের পরমাণু থেকে যৌগ তৈরি হয়। আচ্ছা ভাই, যৌগটা কি? এই যে যেমন এই জায়গায় দেখানো হয়েছে যে সোডিয়াম কি করছে, একটা ইলেকট্রন, সোডিয়াম এই পাশে, ধরো এটা ডান পাশে প্লাস ইলেকট্রন দিছে, আমি যদি বাম পাশে পক্ষান্তর করি, তাহলে সোডিয়াম থেকে একটা মাইনাস যদি দেই, ঠিক সেম ভাবে এই জায়গায় হলো কি, এই যে এই ইলেকট্রন যে আছে, সেই ইলেকট্রনটা কি এই পাশে যদি নিয়ে আসি, তাহলে কি হবে? মাইনাস। তার মানে কি সোডিয়াম থেকে একটা ইলেকট্রন নেগেটিভ মাইনাস করে দিলে সেটা কি হবে? একটা ইলেকট্রন দান করলে কি হবে? সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে। কিন্তু এই জায়গায় উল্টা করে দেওয়া আছে যে এই জায়গায় মাইনাস ইলেকট্রনটাই সেটা কি এই পাশে নিলে কি প্লাস ইলেকট্রন আছে। আবার কি হচ্ছে, ফ্লোরিন কি করছে, এটা আবার ঠিকই লিখছে যে ফ্লোরিনের কয়টা ইলেকট্রন, কয়টা ইলেকট্রন থাকে? ফ্লোরিনের থাকে 9টা ইলেকট্রন। সেটা প্রথম কক্ষপথে কয়টা থাকে? 2টা। আর দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে? 2টা থাকলে আর বাদ বাকি কয়টা থাকে? 9টা। তার মানে কি বাদ বাকি কয়টা থাকে? 7টা থাকে। তাহলে একটা হলে সে কি, সে কয়টা, আরেকটি ইলেকট্রন থাকলে সে কি হতে পারে? আরেকটি ইলেকট্রন গ্রহণ করলে সে স্টেবল হতে পারে। তাই একটা ইলেকট্রন গ্রহণ করছে, এই যে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে কি ফ্লোরিন মাইনাস আয়নে গ্রহণ করছে। এখন উপরে এই দুইটা সমীকরণ যদি যোগ করে দিই, উপরে একটা সমীকরণ নিচে একটা সমীকরণ, যদি যোগ করে দিই, তাহলে এই যে ইলেকট্রন ইলেকট্রন কাটা যাবে, তাহলে বাম পাশে থাকবে কি সোডিয়াম প্লাস কি ফ্লোরিন, দুটা বিক্রিয়া করে কি উৎপাদন করতে হবে, উৎপাদন করবে Na প্লাস আর কি ডান পাশে কি আছে Na প্লাস আর কি ফ্লোরিন মাইনাস, এটা যোগ করে কি হবে Na প্লাস আর F মাইনাস বা NaF। চার্জকে যদি আমি উইথড্র করে দিই বা তুলে ফেলি, তাহলে কি হবে, এটাকে এই Na প্লাস আর F মাইনাস কে NaF দ্বারা প্রকাশ করা হয়। এই যে NaF একটি যৌগে যৌগে পরিণত হলো। তো আশা করি এই অধ্যায়ের আলোচনা তোমরা বুঝতে পারছো। এখন আমরা ধরো অনুশীলনী কিছু শূন্যস্থান আছে, যেমন কি ডেসের মতবাদে পরমাণু অবিভাজ্য, বা ডেমোক্রিটাসের মতবাদে পরমাণু কি অবিভাজ্য। এটা তো তোমরা কিছুক্ষণ আগে পরে আসলে যে
ডেমোক্রেটাস কি করছে, পরমাণু অবিভাজ্য এটা মতবাদ দিছে কত খ্রিস্টপূর্ব কত 400 অব্দের দিকে। তারপরে দ্বিতীয় 2 নম্বর শূন্যস্থান কি, পরমাণুর ভরের প্রায় পুরোটাই কি ড্রেস থাকে, পুরোটাই নিউক্লিয়াসে থাকে। কিসে থাকে? নিউক্লিয়াসে। পরমাণুর ভরের আমরা কি করছিলাম, পরমাণুর বেশিরভাগ কি ভর কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। পরমাণুর বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। তারপর 4 নম্বর কোশ্চেন কি, পরমাণুতে ড্রেস সংখ্যাকে পারমাণবিক সংখ্যা, পরমাণুতে প্রোটন সংখ্যাকে কি বলে? পারমাণবিক সংখ্যা বলে। ওই মৌলের বিভিন্ন আইসোটোপের প্রোটন সংখ্যা কি সমান, প্রোটন সংখ্যা সমান, কিন্তু কি বিভিন্ন আইসোটোপের প্রোটন সংখ্যা সমান, কিন্তু কি ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা কি ভিন্ন। সংক্ষিপ্ত কোশ্চেন কি বলছে, একটি পরমাণুতে কোথায় ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন থাকে? ভাই আঁকতে পারবো না। পরমাণুর কেন্দ্রে কি প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরে কি থাকে? ইলেকট্রন থাকে। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। একটি নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন বিন্যাস একে দেখা পারবা না ভাই। 7 হলে তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে? 2টা। আর বাদ বাকি কয়টা? 5টা কি দ্বিতীয় কক্ষপথে থাকবে? দেখাতে পারবা না। 5টা ইলেকট্রন এরকম করে দিয়ে দিতে পারবা না? পারবা। তারপর কি আছে, চিকিৎসা ও কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহার। ভাই এটা রিডিং থেকে এটার অ্যান্সার তোমরা পাই যাবা। তারপর কি, পরমাণু কেন আয়নে পরিণত হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। আয়নে পরিণত কেন হয়? একটা ইলেকট্রন যদি, এই যে সোডিয়ামে কি একটা ইলেকট্রন বেশি হয়েছে, সে দান করে দিল, তাহলে এই তো আয়নে পরিণত হয়। আবার ফ্লোরিনের একটা ইলেকট্রন দরকার, সে একটা ইলেকট্রন নিয়ে কি হয়েছে? অ্যানায়নে পরিণত হয়েছে। এই কারণে তো একটা দিল আর একটা নিল, এই কারণে সে একটা ধনাত্মক আয়নে পরিণত হলো আর একটা কি ঋণাত্মক আয়নে পরিণত হলো। এটা ভাই চিত্র সহ দেখাতে পারবা না? পারবা। ক্যাটায়ন কিভাবে তৈরি হয়? ভাই পারবা না, এটা এটা তো স্বাভাবিক বিষয়। তারপর বহু নির্বাচনের এর মধ্যে কি আছে, একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে? আমরা জানি 2n²। দ্বিতীয় কক্ষপথ সমান কি, যেহেতু 2n², n সমান কি 2, তাহলে 2 × 2², তাহলে 2² সমান কি 4, তাহলে 2 × 4 সমান কত 8। তার মানে দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এন্ডের অ্যান্সার হবে কি খ। রাদারফোর্ড পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে পরমাণু অবিভাজ্য। ভাই এটাই ভুল, কারণ এটা কি পরমাণু অবিভাজ্য, এটা কেরা দিছিল? ডেমোক্রিটাস। খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে এটার পরমাণু বাদ দিছিল। তাহলে এক বাদ গেলে তাহলে 2 আর 3 নিশ্চয়ই হবে, অ্যান্সার হবে 2 আর 3। তারপর কি হয়েছে, 3 নম্বর কোশ্চেন, কোন মৌলের একটি পরমাণুতে 10টি প্রোটন ও 8টি নিউট্রন রয়েছে, পরমাণুর ভর সংখ্যা কত? আমরা জানি পরমাণুর ভর সংখ্যা সমান কি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন হচ্ছে 10 আর নিউট্রন হচ্ছে 8, তাহলে 18। তাহলে পরমাণুর ভর সংখ্যা কত? 18। উল্লেখিত উদ্দীপকগুলোতে মৌলটি কি? 18 ভর সংখ্যা 18, যার যে মৌলটির ভর সংখ্যা 18 সেটি কি? উল্লেখিত মৌলটি কি? যেমন এই জায়গায় বলা হয়েছে কি, কোন মৌলের একটি পরমাণুতে 10টি প্রোটন আছে। 10টি প্রোটন আসলে কি, বা 10 পারমাণবিক সংখ্যা 10 কার? আমরা জানি নিয়নের পারমাণবিক সংখ্যা কত? 10। তার মানে কি উদ্দীপকের উল্লেখিত মৌলটি কি? নিয়ন। আমি সৃজনশীলের কিছু দেখি যে x একটি পারমাণবিক সংখ্যা কত? 11। অন্যদিকে y পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? 17 এবং নিউট্রন সংখ্যা 18। তাহলে কার্বনের আইসোটোপ কয়টি? কার্বনের আইসোটোপ 3টি। ওই যে আমরা কিছুক্ষণ আগে এমসিকিউ তোমার বলছিলাম, সেই এমসিকিউ এই জায়গায় দেখো কমন পড়ে গেছে। তারপর ক্যাটায়ন বলতে কি কি বুঝো? কি ধনাত্মক আয়নকে কি বলে? ক্যাটায়ন বলে। এটা একটু বিস্তারিত লেখলা যে ইলেকট্রন দান করলো, দান করে কি হলো? যেহেতু সে ধনী, আমি বুঝাইলাম কিছুদিন আগে, ধনী তার মানে কি ধনাত্মক চার্জে পরিণত হলো। ধনাত্মক মানে কি পজিটিভ চার্জে পরিণত, তাই হলো কি ক্যাটায়ন হয়ে গেল। আর ওয়াই পরমাণুর ভর সংখ্যা কত? এই যে ভাই দেখো, অন্যদিকে ওয়াই পরমাণুর পারমাণবিক সংখ্যা হলো 17 আর নিউট্রন সংখ্যা হলো 18। তাহলে আমার পারমাণবিক সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা যদি 17 হয়, নিউট্রন সংখ্যা যদি 18 হয়, তাহলে 18 আর 17 যুক্ত করলে কত হবে? 35 হবে। তাহলে ওয়াই পরমাণুর ভর সংখ্যা কত হবে? 35 হবে। এবং ঘ নাম্বার কোশ্চেনে কি করছে? বড় ঘ বা ঘোড়ার ঘ আমরা সেভাবেই বলি আর কি ছোটবেলা, এটাই আসলে কেউ মাইন্ড করে না। এক্স ও ওয়াই পরমাণুর ইলেকট্রন বিন্যাস প্রদর্শন পূর্বক এদের বন্ধন তৈরি করার সক্ষমতা ব্যাখ্যা করো। ওই যে ঠিক সোডিয়াম আর কি NaF যে গঠিত করলো, সেভাবে মানে কি করবা? ব্যাখ্যা করে দিবা। তারপর 2 নম্বর সৃজনশীল ক নম্বরে এটম শব্দের অর্থ কি? অবিভাজ্য। এটম শব্দের অর্থ কি? অবিভাজ্য। এমনকি খ নম্বরের কোশ্চেনে কি বলছে, যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বোঝো? ভাই পারমাণবিক সংখ্যা 8 বলতে অক্সিজেনের পরমাণুতে কয়টা? 8টা প্রোটন আছে, এমনকি বাইরে 8টা সমান সংখ্যক 8টা ইলেকট্রন আছে। সেটা বলতে পারবা না? বলতে পারবা। বলতে পারলে ঘ নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, যে গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে 1 নং চিত্রের পরমাণুটি সক্রিয় না নিষ্ক্রিয়? ভাই সক্রিয়, কারণ সে কি একটা ইলেকট্রন এখনো তার কি
তৃতীয় কক্ষপথে আছে, তার মানে কি একটা ইলেকট্রন সে থাকলে ঝামেলা, তার মানে কি সে সক্রিয়। নিষ্ক্রিয় হতে কি করতে হবে, একটা ইলেকট্রন দান করে দিতে হবে বা ক্যাটায়নে পরিণত হতে হবে। এমনকি সে 1 ও 2 নং চিত্রের পরমাণুর পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করো। চিত্রের পরমাণুর পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করা। পারমাণবিক গঠন মানে কি, সেগুলার এই যে যেমন 1 নম্বর চিত্রের প্রোটন আছে কয়টা, প্রোটন আছে কয়টা 11, প্রোটন আছে 10, আর হ্যাঁ 11টা প্রোটন আছে 11টা, কিন্তু 2 নম্বর চিত্রের প্রোটন কয়টা, একটা, ইলেকট্রন কয়টা, একটা। প্রথম চিত্রের ইলেকট্রন হলো 11টা, প্রোটন কয়টা, 11টা। তৃতীয় চিত্রের হলো একটা প্রোটন আর একটা ইলেকট্রন। এগুলো এরকম করে আলোচনা করতে পারবো না, পারবা ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাক। তাহলে আমরা অষ্টম শ্রেণীর যে তোমাদের এই লাইন টু লাইন কোনো কোর্সে এরকম লাইন টু লাইন বোঝানোর কোর্স হয়তো বা আমি যতটুকু মনে করি এরকম কোর্স হয়তো কোথাও পাবা না। তাই সকলে, যেহেতু একটা ফ্রি কোর্স, একটু সকলের মাঝে শেয়ার করে দিলে ভাই আমি একটু ইন্সপায়ার্ড হই। মানে বেশি মানুষ দেখলে আসলে মনের মধ্যে একটা ইন্সপাইরেশন জাগে যে না, আমার শিক্ষার্থীরা বা আমার ছোট ভাইরা এটা নিয়ে একটা মানে কি হইতেছে, একটা উপকার হইতেছে। যার কারণে গ্রামের অনেক ছেলে মেয়ে আছে যারা অনলাইনে একটু নতুন পড়াশোনা শিখতেছে, তারাও সেগুলো সুযোগ পাবে, তারা সেগুলো ব্যবহার করে কি ভালো একটা জায়গায় মানে পড়াশোনা করবে, বা ভালো একটা স্কুলে পড়াশোনা করবে, বা ভালো একটা রেজাল্ট করবে, জিএসসিতে ভালো একটা রেজাল্ট করবে, জিপিএ 5 পাবে। সেগুলাই কি আমার কাম্য, এছাড়া আমার আর কোনো কাম্য নাই। আমি একদম ফ্রিতে এই কোর্সটা করে মানে করাচ্ছি ভাই। ফ্রিতে দুনিয়াতে কিছুই পাওয়া যায় না। সকলের কিছু না কিছু মানে কি স্বার্থ থাকে, যে কোনো কিছু। তুমি একমাত্র বাবা মা তোমাকে কি ফ্রিতে বা তোমাকে ভালোবাসে, এবং কি তোমাকে করে মানে গাইড করে আর কি, বাবা মা। আর সবাই স্বার্থপর, সবারই কোনো কিছু কাজে না, কিছু না কিছু স্বার্থ আছে। যেমন আমার স্বার্থ কি, তোমরা দেখবে আমার একটু ভিডিওটা সবার মধ্যে গেল, আমার এই ভিউটা বাড়বে, এবং কি আমার একটা নাম হবে যে আমি একজন ভালো পড়ায় আর কি, ভালো নামডাক হবে, সেটাই আমার স্বার্থ আর কি। এখানে টাকা পয়সার সার্থকতাও ভবিষ্যতে হতে পারে, কারণ আমারও তো আমিও একজন শিক্ষার্থী, তো আমারও কিছু টাকা পয়সা প্রয়োজন সামনে থাকবে। তো এই পড়াশোনা দ্বারা কি মানে পড়াশোনার মেন উদ্দেশ্যটা কি, টাকা কামানো ভাই। সেটা অনেকে অনেক কথা বলবে যে পড়াশোনার মেইন হলো যে নীতি নৈতিকতা তৈরি হওয়া। হ্যাঁ, অবশ্যই নীতি নৈতিকতা তৈরি হবে, কিন্তু মেইন উদ্দেশ্য কি, চাকরি করা, টাকা পয়সা ইনকাম করা, বাড়ি গাড়ি করা, এগুলাই মেইন উদ্দেশ্য আর কি বাংলাদেশের পার্সপেক্টিভে। তো যাই হোক, তোমরা সকলে ভিডিওটি শেয়ার করে দিবে, আমার এই অনুরোধটুকু থাকলো। সকলে ভালো থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। করোনা যেহেতু, সবাই করোনা থেকে একটু থাকবে, করোনা থেকে একটু সেভে থাকবে, মানে কি সাবধানতা অবলম্বন করবে। সকলে ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।